সেদিনের হামলাকারীদের মধ্যে একজন জীবিত ছিল। সে ছিল গুরুতরভাবে আহত। লোকটি বেঁচে আছে সেই কথা সবার কাছে গোপন করা হয়, না হলে শত্রুপক্ষ লোকটিকে চিরতরে শেষ করে দেওয়ার চেষ্টা করবে। বাহিরের শত্রুদের ঘর থেকে কে হেল্প করছে সেটা জানা ভীষণ প্রয়োজন ছিল। যেহেতু দাদাজানের মৃত্যুর জন্য মানুষটি দায়ী ছিল, তার মানে মানুষটা নূর ম্যানশনে অবস্থান করছিল। নূর ম্যানশনে পরিবারের বাইরে বেশ কিছু গৃহকর্মী, সিকিউরিটির লোক আর দারোয়ান আছে। সবাই বিশ্বস্ত, কাউকেই সন্দেহের তালিকায় ফেলা যাচ্ছে না। অপরাধীকে খুঁজে বের করা সময়সাপেক্ষ মনে হল আশফির কাছে। আশফি তখন ভীষণ চিন্তিত ছিল। নাহিদ তার হাতে যে দায়িত্ব দিয়েছে সেটা সে জীবন দিয়ে হলেও পালন করবে। নাহিদের অপারেশনের পর ডক্টর আশফিকে গোপনে ডেকে জানায় নাহিদের শরীর থেকে গুলি বের করা হয়েছে। কিন্তু নাহিদের অবস্থা ভীষণ ক্রিটিক্যাল। খুবই ধীর গতিতে নিঃশ্বাস নিচ্ছিল। পুরোপুরি আনকনশিয়াস ছিল সে। আশফির তখন দিশেহারা অবস্থা। হসপিটালে চারপাশে পুলিশ, আর্মি, মিডিয়া, সবকিছু সামাল দিতে আশফি ডক্টরকে জানায় নাহিদকে মৃত ঘোষণা করতে। ডক্টর প্রথমে রাজি ছিল না, কিন্তু আশফির রিকোয়েস্ট আর নাহিদের অবস্থা দেখে রাজি হয়। আরজুকে আলাদাভাবে কিছু বলার সুযোগ আশফি পায়নি। আরজুর সেই আর্তনাদ চুপচাপ শোনা ছাড়া আশফির আর উপায় ছিল না। আরজু নাহিদের মৃত্যুর খবর শুনে এতটাই উন্মাদ ছিল যে নাহিদ যে বেঁচে আছে সেটা বুঝে উঠতে পারেনি। এতে আশফির জন্য সুবিধা হয়েছে। তবে বড় সমস্যা হল তখন, যখন নাইম মাহমুদ হসপিটালে পৌঁছেই নাহিদের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে ফেলেন। আশফি তখন আরও দিশেহারা। সে দ্রুত নাহিদের চাচু নকিব মাহমুদকে সবটা বুঝিয়ে বলে। তিনি যেন আশার আলো খুঁজে পেলেন। তিনি তখনই নাহিদকে সিঙ্গাপুর পাঠানোর সব ব্যবস্থা করতে লেগে পড়েন। উন্মাদ আরজুকে আশফি বেশ সময় নিয়ে তাদের প্ল্যান সম্পর্কে জানায়। এটাও জানায় বাসার কেউ শত্রুদের হেল্প করছে। নেতা সাহেব বেঁচে আছে শুনে আরজু খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু ডক্টরের কথায় মেয়েটা যেন আশাহত হয়ে পড়ে। কারণ নাহিদের অবস্থা আশঙ্কাজনক। সেই মিথ্যা খবর যে কোনো সময় সত্যি হয়ে যেতে পারে। আরজু পুরোপুরি নিশ্চিন্ত হতে পারল না। আশফি আর নকিব মাহমুদ দ্রুতই নাহিদের জায়গায় একটা বেয়ারিশ লাশের ব্যবস্থা করে, আর লাশটিকে দ্রুতই দাফনের ব্যবস্থা করে। কাউকেই আর নাহিদকে দেখতে দেয়নি নকিব মাহমুদ। নকিব মাহমুদ নিজেও এই কঠিন পরিস্থিতিতে কি করবে, কি বলবে ঠাহর করতে পারছিলেন না। খুব গোপনে নকিব মাহমুদ পরদিন নাহিদকে সিঙ্গাপুর পাঠিয়ে দিলেন। সাথে পাঠালেন তার বিশ্বস্ত অফিসারদের। আরজু অনেক কান্না করে অনুরোধ করেছিল নাহিদের সাথে সেখানে যাওয়ার জন্য। কিন্তু আশফি আর নকিব মাহমুদ রাজি হয়নি। কারণ স্বামী মারা যাওয়ার পর হুট করে আরজুর বাইরে যাওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে। শত্রুপক্ষ সন্দেহ করতে পারে। কোনো রিস্ক নেওয়া সম্ভব নয়। আরজু নেতা সাহেবের নিরাপত্তার জন্য সব মানতে বাধ্য হল। নাহিদের বেঁচে থাকার খবরটি তখন আরজু, নকিব মাহমুদ আর আশফি জানত। নাইম মাহমুদ যখন একটু সুস্থ হলেন তখন তাকেও এই খবরটি জানানো হয়। মৃত ঘোষিত ছেলের হঠাৎ বেঁচে থাকার খবরে তিনি হতবম্ব হয়ে পড়েছিলেন। নাহিদকে দেখার জন্য অস্থির হয়ে পড়েন, কিন্তু পরিস্থিতির বুঝে নিজেকে সংযত করে নেন। আশফির মনে হচ্ছিল এই কাজ সাদমান করতে পারে, তাই তাকে গ্রেফতার করা হয়। কিন্তু সাদমানের সাথে কথা বলে মনে হয়েছে হামলাকারী অন্য কেউ ছিল। বেশ কিছুদিন পর হামলাকারী লোকটি খানিকটা সুস্থ হতেই তাকে গ্রেফতার করা হয়। 2 দিনের রিমান্ডের পর লোকটি মুখ খুলে। নাহিদকে মারার জন্য তাদের হায়ার করেছিল শরীফুল হক।
যেখানে নেতারা বিরোধী দলের মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় সেখানে নাহিদকে তার পার্টির লোকেরাই হত্যা করার চেষ্টা করে। এটা পার্টির জন্য খুবই লজ্জাজনক। এমন বিচক্ষণ যোগ্য একজন নেতাকে তার দলের লোকেরাই সারভাইভ করতে দেয়নি। ক্ষমতার লোভে শরীফুল হক নাহিদের প্রতি হিংসাপরায়ণ হয়ে এমন কাজ করেন। নাহিদকে তার গদিতে দেখে তিনি বেপরোয়া হয়ে পড়েন। নাহিদের দাদাজানের মৃত্যুর পেছনেও তিনি ছিলেন সেটা প্রমাণ করা আশফির জন্য কঠিন ছিল। কারণ ভেতরে থেকে কে কাজটা করেছে সে তখনও জানে না। শরীফুল হকের মতো চতুর লোক এই বিষয়ে নিজের মুখ খুলেনি। 2 খুনের দায় নিতে সে অনিচ্ছুক। আশফি নূর ম্যানশন আর নাহিদদের বাড়ি 2 জায়গায় করা নজরদারি রেখেছে। শরীফুলের লোকেরা অনেকদিন যাবৎ নাহিদকে ফলো করছিল। আর সেদিন সুবর্ণ সুযোগ পেয়ে আসিফকে ব্ল্যাকমেল করে নাহিদকে শেষ করার প্ল্যান সাজায়। রাজনীতির নোংরা খেলার বলি হয় ন্যায়প্রায়ণ, দায়িত্ববান নাহিদের মতো লোকেরা। আর বিশ্বাসঘাতকের তকমা লাগে আসিফের মতো বিশ্বস্ত সাথীদের। শরীফুল হককে তখনই পার্টি থেকে বহিষ্কার করা হয়। আর পুলিশ তাকে গ্রেফতার করে। দেশের জনগণ শরীফুল হকের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে। নাহিদ চলে গেলেও যেন রয়ে গেছে প্রতিটি মানুষের হৃদয়ে। সবাই শ্রদ্ধার সাথে তাদের নেতাকে স্মরণ করতে থাকে। নাহিদের সিঙ্গাপুর যাওয়ার পর আরজু ততদিনে কেমন চুপসে গেছে। নেতা সাহেব ছাড়া জীবন রঙহীন, বিদীর্ণ, বিষাদময়। মানুষটার হাসি, নেশাতুর চাহনি সবটাই আরজুকে রাতে ঘুমাতে দেয় না। গুরুতর অসুস্থ স্বামীর পাশে না থাকতে পারার যন্ত্রণায় কাতর সে। নিজের ভেতরে বেড়ে ওঠা প্রাণের কথা যেন সে ভুলেই বসেছে। খাওয়া দাওয়া ভুলে নিদ্রাহীন জীবন পার করছে সে। সেই সুন্দর মুখটা আজ ভীষণ মলিন। সুন্দর মায়াবী চোখের নিচে কালি জমেছে। নেতা সাহেবের শুভ্র পাঞ্জাবি বুকে নিয়ে দিন পার হচ্ছে তার। একটাবার মানুষটিকে দেখতে পারলে, ছুতে পারলে মন শান্ত হতো। সাবা খানম আরজুকে নিজের বাসায় নিয়ে যেতে চাইলেও সে যায়নি। এই বাসায় তার নেতা সাহেবকে সে অনুভব করে। এই বাড়ির প্রতিটি কোণায় তার নেতা সাহেবের বিচরণ। সাবা খানম আরজুর অবস্থা দেখে অনেকবার হসপিটালে নেওয়ার চেষ্টা করে। কিন্তু আরজু কারো সাথেই কোনো কথা বলেনি। বরাবরের মতো প্রকৃত বন্ধু হয়ে শুভ আরজুকে স্বাভাবিক করার চেষ্টা করতে লাগল। বন্ধু মহলের সকলেই এসে আরজুকে সময় দিত। যদিও তারা কেউ তখনও জানত না নাহিদের বেঁচে থাকার কথা। সেই চঞ্চল, দুরন্ত মেয়েটার এমন রূপ কেউ মেনে নিতে পারছিল না। একদিন শুভ জোর করে আরজুকে হসপিটালে নিয়ে যায় চেকআপের জন্য। নাহিদের যাবার পর থেকে সে বাড়ির বাইরে বের হয়নি। আল্ট্রাসনোগ্রাফিতে প্রথম সন্তানকে দেখে আরজু সেদিন চিৎকার করে কেঁদেছিল। এই সুন্দর মুহূর্তটিতে নেতা সাহেবকে ভীষণ মিস করেছিল। আরজু সেই চিৎকার সূচের মতো বিঁধেছিল শুভর হৃদয়ে। আরজু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে তখন থেকে, যখন প্রথম সে নিজের ভেতরে তার নেতা সাহেবের অস্তিত্বের নড়াচড়া অনুভব করে। সেদিন মনে পড়তে থাকে নেতা সাহেবের শেষ কথাগুলো। আরজুকে সে হেরে যেতে দেখতে চায়নি। একজন যোগ্য নেতার যোগ্য স্ত্রী হিসেবে দেখতে চেয়েছে। আরজুকে নিজ সন্তানের দায়িত্ব দিয়েছে আর তাকে সুন্দর জীবন দেওয়ার কথা বলেছে। নেতা সাহেবের ইচ্ছে আরজু অপূর্ণ রাখবে কি করে? আরজু বহু কষ্টে নিজেকে সামলে নেবার চেষ্টা করতে থাকে। মানুষটা সুস্থ হয়ে ফিরে এসে তাকে এমন ভেঙে পড়তে দেখলে ভীষণ কষ্ট পাবে। কি জবাবদিহিতা করবে সে? নাইম মাহমুদ ততদিনে আরজুর নিরাপত্তার জন্য সেই বাড়ি ছেড়ে নাহিদের বাড়িতে চলে আসে। আরজুর খেয়াল রাখতে শুরু করে। আরজুকে তিনি মেয়ের মতো ভালোবাসে।
জেরিন আর জাহিদ এসে বাবা আর ভাবিকে দেখে যায়, গল্প করে। কিন্তু আরজুর দিন কাটে একাকিত্বে, বিষাদে। কারণ নেতা সাহেবের অবস্থা তখনও শোচনীয়। কয় মাস ধরে নাহিদ শুধু নিঃশ্বাস নিচ্ছিল কিন্তু কোনো রেসপন্স করছিল না। স্বামীর এই অনিশ্চিত জীবন মেয়েটাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। একদিন হুট করেই আশফি আসে তাদের বাসায়। সাথে পুলিশ ছিল। আরজু ঘাবড়ে যায়। নাইম মাহমুদ জিজ্ঞেস করতেই আশফি বলে, আঙ্কেল শুনেছেন তো ঘরের শত্রু বিভীষণ। আপনাদের আরেক শত্রু ঘরেই আছে সেটা তো জানেন। কিন্তু সে কে সেটা ফাইনালি বের করতে পেরেছি। তাকেই আদর করে নিয়ে যেতে এসেছি। আরজু, নাইম মাহমুদ দুজনেই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল। আশফি পাশে ফিরে সুমির দিকে তাকিয়ে বলল, কি সুমি, ভয় পাচ্ছ? সুমি ঘাবড়ে গেল। আমতা আমতা করে বলল, আমি কেন ভয় পাব? আশফি মৃদু হেসে বলল, ভয় না পেলে পাওয়া উচিত। যেই থালিতে খাচ্ছ সেখানে ছিদ্র করছ। সুমি ভয় ভয় বলল, মানে কি বলছেন এসব? আশফি ক্ষিপ্ত হয়ে সুমির সামনে এসে একটা কষিয়ে থাপ্পড় মেরে বলল, তুই কি ভেবেছিস বোরখা নেকাব পরে জেলে শরীফুল হকের সাথে দেখা করবি আর আমরা কিছুই বুঝতে পারব না? সুমি ভয় ঘামতে লাগল। আরজু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সুমি এমন কিছু করতেই পারেন না। এত শান্ত মিষ্টি মেয়েটা সারাক্ষণ তাকে ভাইজান ভাইজান বলে ডাকত। সে কি করে তার ক্ষতি করতে চাইবে? আশফি আবার বলল, তুই আসলে নাহিদের মৃত্যু চাসনি, চেয়েছিস আরজুর মৃত্যু, তাই তো? আরজু অবাক হয়ে তাকিয়ে রইল। আশফি আরেকটা থাপ্পড় বসিয়ে দিল সুমির গালে। আবার বলল, নাহিদ তোকে ছোট বোনের মতো ভালোবেসেছিল কিন্তু তুই তার ভালোবাসাকে কেড়ে নিতে চেয়েছিস। আশফির মতো বলিষ্ঠ ছেলের হাতে থাপ্পড় খেয়ে সুমির মাথা ঝিমিয়ে উঠল। গালে হাত দিয়ে কেঁদে চলল। বুঝতে পারল সে ধরা পড়ে গেছে। সেদিন শরীফুল হককে জেলে শাসাতে যেয়ে নিজেই ফেঁসে গেল। সুমি ধরা পড়ে ক্ষেপে উঠল। জোরে চিৎকার করে বলল, আমি তো নাহিদের ছোট বোন হতে চাইনি। আমি তো তাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসতাম। সারাদিন তাকে এক নজর দেখার অপেক্ষায় থাকতাম। কিন্তু সে এই আরজুকে ভালোবেসেছে। আমার এত যত্ন ভালোবাসা সে খেয়াল করেনি। তার চোখে শুধু এই আরজু ঘুরত। আমার বুকে যন্ত্রণা হতো তখন। দাদাজান ও এই আরজুকে নাহিদের বউ করতে চেয়েছে। আমার সহ্য হচ্ছিল না এসব। সব শেষ করে দিতে মন চাইছিল। আমি গরিব ঘরের সন্তান বলে নাহিদের বউ কেন হতে পারব না? আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই? যখন নাহিদের জন্য ওই আরজুর বাবা মা মারা গেল আর সে আরজুর কাছ থেকে দূরে সরে আসলো, আমি ভীষণ খুশি হয়েছিলাম। আমার জন্য সুযোগ ছিল নাহিদের মনে আমার জন্য ভালোবাসা জন্মানোর। আমি দিন রাত নাহিদের সেবায় লেগে পড়লাম। কিন্তু ওই বুড়ো আরজুকে নাহিদের বউ করার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিল। আল্লাহ সহায় ছিল, তাই এই বিয়ের প্রস্তাব তারা ফিরিয়ে দেয়। আমি নাহিদের কাছাকাছি থাকতে থাকি। তার সেবা যত্ন করি। কিন্তু সে বিরহে হারিয়েও এই আরজুকে ভুলতে পারেনি। দাদাজান বুঝতে পেরে গেছিল আমি নাহিদকে ভালোবাসি। তাই সে আমাকে শাসিয়েছিল তার কাছ থেকে দূরে থাকতে। আমি কেন দূরে থাকব? তাকে ভালোবাসতাম, দূরে যাওয়ার প্রশ্নই উঠে না। কিন্তু ওই বুড়ো আমাকে নাহিদের কাছে তেমন যেতে দিত না। মন চাইছিল এই বুড়োকে সেখানেই শেষ করে দেই। আমার জীবনে হাজারো না পাওয়া ছিল। কিন্তু নাহিদকে পেলে সব অপূর্ণতা নিমিষেই শেষ হয়ে যেত। একদিন এই শরীফুল হক আমার কলেজের সামনে আসে।
আমাকে অনেক টাকার অফার করে বলে তার জন্য কাজ করতে। আমি যেন সুযোগ পেয়ে গেলাম। আমার টাকা না নাহিদকে চাই। ওই সময় দাদাজান আমার পথের কাঁটার সাথে ওই শরীফুল হকেরও। তাই দাদাকে একদম শেষ করে ফেলার প্ল্যান বলে। আমিও রাজি ছিলাম। ওই লোক আমাকে তখন নাহিদের কাছে তেমন ঘেঁষতে দিত না। তিনি আমাকে একটা মেডিসিন দিয়েছিল। আমি ওই বুড়োকে সেটা খুব সাবধানে খাইয়েছিলাম। ফলে ঘুমের মধ্যেই তিনি স্ট্রোক করে মারা যান। সবাই সেটা স্বাভাবিক মৃত্যুই ভেবে নেয়। সেদিন আমি ভীষণ খুশি ছিলাম। বলেই সে অস্বাভাবিকভাবে হাসে। আরজুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সুমিকে তার বদ্ধ উন্মাদ মনে হচ্ছে। নাইম মাহমুদ ক্ষেপে সুমিকে মারতে গেলে পুলিশ তাকে আটকাল। সুমি হেসে বলল, নাহিদ যখন সেই বাড়ি থেকে বেরিয়ে এই বাড়িতে চলে আসলো তখন আমি দাদিকে কৌশলে আমাকে এই বাসায় পাঠাতে বলি। সেও রাজি হয়। আমি ভীষণ খুশি ছিলাম নাহিদকে একা পেয়ে। ভেবেছিলাম ধীরে ধীরে তাকে আমার ভালোবাসার কথা বলবো। সে আমার হবে। কিন্তু সে আমাকে বোন ভেবে বসে থাকল। আমি আশা হারাইনি তখনও। তাকে ইমপ্রেস করতে লেগে থাকতাম। কিন্তু একদিন শুনলাম এই আরজুকে নাকি সে বিয়ে করে ফেলেছে। সেদিন আমার মাথা খারাপ হয়ে গেছিল। আমার সকল আশায় এই আরজু পানি ঢেলে দিয়েছে। আরজুকে প্রথম দেখে আমার অনেক হিংসা হয়েছিল। এই মেয়ের রূপ দিয়ে নাহিদকে বশ করে ফেলেছে। আমি প্রতিনিয়ত চাইতাম এই আরজুকে মেরে ফেলতে। কিন্তু নাহিদ সারা বাড়ি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল। আমি চেয়েও পারছিলাম না আরজুকে কিছু করতে। নাহিদের নজর সর্বক্ষণ এই মেয়ের উপর থাকত। আমি বাধ্য হয়ে ওর সাথে ভালো ব্যবহার করতাম, যাতে কেউ আমাকে সন্দেহ করতে না পারে। এদের ভালোবাসা মাখামাখি দেখে আমার কলিজা পুড়ে যেত। মন চাইতো সব ধ্বংস করে দেই। আরজু পেটে হাত রেখে ফুপিয়ে উঠল। এই মেয়েটাকে সে নিজের বোনের মতো ভালোবেসেছিল, আর সে কিনা অন্তরে এতটা বিষ জমিয়ে রেখেছিল। সুমি উন্মাদের মতো বলতে লাগল, এই আরজুকে মারার জন্য আমি শরীফুলের সাহায্য চেয়েছিলাম। তাই তাদের হানিমুনে যাবার কথা তাকে জানাই। কিন্তু এরা হানিমুনে কোথায় গেছে সেই জায়গাটা সঠিক জানতাম না। নাহিদ কাউকেই বলেনি। শুধুমাত্র আসিফ জানত। তাই ওর পরিবারকে কিডন্যাপ করে সেই জায়গার নাম বের করেছে ওরা। কিন্তু ওই শরীফুল আমাকে ঠকিয়েছে। ওরা বলেছিল আরজুকে মেরে নাহিদকে মানসিকভাবে বিপর্যস্ত করবে। আর আমি সেই সময় পাশে থেকে সান্ত্বনা দেব, নিজের ভালোবাসা দিয়ে তাকে স্বাভাবিক করব, তাকে নিজের করে নিব। কিন্তু সেই জানোয়ার নাহিদকে মেরে ফেলল। আমার সব পরিশ্রম বিফলে গেল। ওই শরীফুলকে আমি নিজ হাতে মারতে পারলে শান্তি পাব। আর এই আরজুকে তো নাহিদের মৃত্যুর পরই মেরে ফেলতাম। কিন্তু এই আশফি পুরো বাড়ি নজরবন্দি করে রেখেছিল। আমি সুযোগ খুঁজছিলাম আরজুর বাইরের যাওয়ার। কিন্তু এই মেয়ে জামাইয়ের বিরহে ঘরেই পড়ে রইল। একদিন যদিও হসপিটালে যাবার জন্য বের হলো, কিন্তু সাথে নিল এতগুলো গার্ড। আমি কিছুই করতে পারছিলাম না। কিন্তু আমি থেমে থাকব না। আমি কাউকেই বাঁচতে দিব না, না এই আরজুকে আর না ওই শরীফুল হককে। সবাইকে মেরাই দম নিব। বলেই সে ফ্লোরে বসে কাঁদতে লাগল। আরজু এতক্ষণ কাঁদলেও এবার উঠে এসে সুমির গালে থাপ্পড় মেরে বলল, তোর মতো মেয়েরা নারী নামের কলঙ্ক।
আমার নেতা সাহেব তোকে কতটা স্নেহ করত, ছোট বোনের মতো ভালোবাসত, আর তুই কিনা, ছি, তোর জন্য সে তার প্রিয় দাদাজানকে হারিয়েছে, আর আজ নিজের জীবন হারাতে বসেছে। আরজুর কথায় সুমি চমকে তাকাল। আরজু সুমির চোয়াল শক্ত করে ধরে দৃঢ় গলায় বলল, আমার নেতা সাহেব বেঁচে আছে। তোর মতো কালনাগিনীকে বিশ্বাস করার শাস্তি পাচ্ছে সে। তবে ইনশাআল্লাহ সে আমার কাছে ফিরে আসবে। উপরওয়ালা নিশ্চয়ই আমাদের সাথে আর অন্যায় করবেন না। অন্তত তোকে যোগ্য শাস্তি দেওয়ার জন্য হলেও সে ফিরবে, আমার বিশ্বাস। সুমি ফুপিয়ে কেঁদে উঠল। এত কিছু করেও সে নাহিদকে পেল না। পুলিশ দ্রুতই সুমিকে নিয়ে চলে গেল। সুমিকে গ্রেফতার করার পর ধীরে ধীরে সকলেই জানতে পারে নাহিদের কথা। আরজু তখন সিঙ্গাপুর যেতে চাইলেও পারে না, কারণ ততদিনে ডেলিভারির সময় ঘনিয়ে আসে। কিন্তু নাইম মাহমুদ ছুটে গেছিলেন ছেলের কাছে। এতদিন নাহিদের নিরাপত্তার জন্যই তাদের সাবধানে থাকতে হয়েছে। নাহিদ তখন অনেকটা রিকভার করেছে। কিছু বললে আঙ্গুল নাড়িয়ে রেসপন্স করছে। আরজুর ডেলিভারির আগেই নাইম মাহমুদ আবার দেশে ফিরে আসে। নাতির মুখ দেখার জন্য উদ্বিগ্ন হয়ে থাকে। আরজু তার সন্তানের নাম রাখে নিবরাস নাভান। নাভান হওয়ার মাসখানেক পরেই আরজু সন্তানকে নিয়ে নাহিদের কাছে ছুটে যায়। এতদিন পর নেতা সাহেবকে সামনাসামনি দেখে আরজু চিৎকার করে কাঁদে। নাহিদ তখনও নিথর হয়ে পড়েছিল। আরজ কথা হয়তো শুনতে পারছিল, তাই তো তার চোখের কার্নিশ ঘেঁষে এক ফোঁটা অশ্রু ঝরে পড়েছিল। আরজু পরম যত্নে সেই অশ্রু মুছে দিয়েছিল। আরজু বুঝতে পারল নাহিদ তার কথা শুনতে পারছে। সে সারাক্ষণ নাহিদের সাথে থাকতে শুরু করে। তার প্রায় 4 মাস পর একদিন নাহিদ চোখ মেলে তাকায়। আরজু নাহিদের সামনে ছেলেকে নিয়ে আসে। নিজ সন্তানকে দেখে নাহিদ সেদিন হাউমাউ করে কেঁদেছিল। গুরুগম্ভীর, ব্যক্তিত্ব সম্পন্ন নিবরাস নাহিদ ও সন্তানকে বুকে নিয়ে বাচ্চাদের মতো কেঁদেছিল। ছেলেকে জড়িয়ে হাজার খানেক চুমু খেয়েছিল। আরজুকে জড়িয়ে ধরে বলেছিল, আমার সন্তানকে না দেখে গেলে হয়তো আমি মরেও শান্তি পেতাম না। তাই সৃষ্টিকর্তা আমাকে ফিরিয়ে এনেছেন আমার সন্তানের জন্য, আমার সন্তানের মায়ের জন্য। আরজু খুশিতে সেদিন ভীষণ কেঁদেছিল। সে ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে। আজ যদি তার সন্তানও বাবা হারা হতো তবে সেটা ভীষণ মর্মান্তিক হতো। নাহিদের পুরোপুরি সুস্থ হতে আরও 3 মাস লেগেছিল। নাহিদ যেদিন দেশে ফিরে আসে সেদিন এয়ারপোর্টে পরিবারের লোকজন ছাড়াও ছিল সাধারণ মানুষের ঢল। সকলেই নাহিদকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছিল। নাহিদকে পেয়ে সকলেই ভীষণ উচ্ছ্বাসিত ছিল। নাহিদ দেশে ফিরে জেলে সুমির সাথে দেখা করে। নাহিদকে দেখে সুমি চিৎকার করে কেঁদেছিল। নাহিদ সুমির সামনে শান্ত হয়ে বলেছিল, ভালোবাসার সঠিক অর্থ তুই কখনোই বুঝতে পারিসনি সুমি। যাকে ভালোবাসা যায় তার ক্ষতি কখনোই করা যায় না। তার মুখের এক চিলতে হাসির জন্য নির্দ্বিধায় জীবন দিয়ে দেয়া যায়। তোর মতো স্বার্থপর মেয়ে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। তোর বাবার মৃত্যুর পর যখন তোর মাথায় ছাদ ছিল না তখন আমার দাদাজান তোকে ঠাঁই দিয়েছিল। আর সেই মানুষটাকেই তুই মেরেছিস। তোকে যোগ্য শাস্তি দিয়ে তবেই আমার মন শান্ত হবে। সময়ের পরিবর্তনে সবকিছুই স্বাভাবিক হতে থাকে। জনসাধারণের কাছে নাহিদ আরও জনপ্রিয় হয়ে ওঠে। নাহিদ পার্টিতে জয়েন করেই সকল করাপ্টেড নেতাদের বহিষ্কারের ব্যবস্থা করে। সে নিজের একটা দল গঠন করে। সেখানে সকল ইয়াং নেতারা ছিল।
নাহিদের বিশ্বাস যুবসমাজকে সুযোগ দিলে তারা দ্রুতই দেশের উন্নয়ন ঘটাতে পারবে। তারা একটা আইসব্যাগ সাবা খানমের মাথায় ধরে রেখেছে। সাবা খানমের মাথা প্রচণ্ড গরম। সাবা খানম রক্তচক্ষু নিয়ে সোফায় হেলান দিয়ে বসে আছেন। অবনী অপরাধীর মতো একপাশে দাঁড়িয়ে আছে আর বারবার আর চোখে সোফায় বসে মিটি মিটি হাসা নাহিদের দিকে তাকাচ্ছে। মনে মনে নাহিদকে বকা দিচ্ছে। তার এমন বিপদে কিনা আপুর এই নেতা হাসছে। কেমন দুলাভাই সে। আর আরজু আপু, সে কেমন করে এত নিশ্চিন্তে বসে বসে নুডলস খাচ্ছে। তার জন্য কারো মায়া নেই। জুবাইর আহমেদ স্ত্রীর উদ্দেশ্যে বলল, তুমি এত হাইপার হচ্ছ কেন সাবা? সাবা খানম ক্ষিপ্ত হয়ে বললেন, হাইপার হব না তো কি করব? মেয়েদের সবসময় পূর্ণ স্বাধীনতা দিয়েছি, তাদের সবকিছুতে সাপোর্ট করেছি। কিন্তু এদের দেখো, স্বাধীনতার কি অসৎ ব্যবহারটাই না করল। ঠিকই আছে, আরজু কাউকে না জানিয়ে বিয়ে করে নিল, আর এই বাদর তো আরজুর চাইতেও তিনগুণ। একটা মেয়েকে ও দেখে শুনে বিয়ে দেওয়ার কোনো সুযোগ রাখল না। আরজু খাওয়া বাদ দিয়ে বিরক্ত হয়ে বলল, এই এক খোটা আর কত দিবে খালামণি? সাবা খানম রেগে বললেন, সারা জীবন দিব। দুই বোন এক জাতের। অবনী কাচুমাচু করে বলল, আমি তো আপুর মতো বিয়ে করে ফেলিনি। সাবা খানম রেগে বললেন, অনেক দয়া করেছ তুমি। আমার নাকের নিচে এত সিনিয়র একটা ছেলের সাথে এতদিন রিলেশন করে বেরিয়েছো আর আমি বুঝতেই পারলাম না। আরজুর ব্যাপারে তো তবুও আমার আইডিয়া ছিল, কিন্তু এই মেয়ে তো পুরো পাক্কা খেলোয়াড়। অবনী মলিন মুখে নাহিদের দিকে তাকাল। নাহিদ দাঁত বের করে হাসছে। অবনী কাদো কাদো মুখ করে দাঁড়িয়ে থাকল। নাহিদ এবার মুখ খুলল, খালামনি আপনার দুই মেয়েই সাংঘাতিক। এরা কি করতে পারে আপনি আমি ধারণাও করতে পারব না। আরজু আর অবনী রেগে তাকাল। নাহিদ মৃদু হেসে বলল, তবে নিশান ছেলেটা খারাপ না। বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, বেশ ভালো একটা কোম্পানিতে জব করছে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও বেশ ভালো। সবচেয়ে বড় বিষয় ছেলেটা আমাদের জানাশোনা রিমির বড় ভাই। তাছাড়া অবনী আর নিশানের মধ্যে একটা বোঝাপড়া আছে। ওরা যেহেতু বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, আমার মনে হয় আপনি একবার ভেবে দেখলে ভালো হয়। তাছাড়া ওরা তো এখনই বিয়ের কথা বলছে না, জাস্ট আকদ পরিয়ে রাখতে চাইছে। অবনীর গ্র্যাজুয়েশন শেষ করার পরেই তো বউ নিবে বলে জানাল। সাবা রহমান গভীর চিন্তায় পড়ে গেলেন। নাহিদ আবার বলল, খালামণি আপনি কি বয়সের ব্যবধান নিয়ে ভাবছেন? এটা কিন্তু কোনো বিষয় না। ওরা দুজন যদি দুজনকে মানিয়ে নিতে পারে তাহলে আমাদের কোনো সমস্যা থাকতে পারে না। সাবা খানম দীর্ঘশ্বাস ছাড়ল। অবনী নাহিদের দিকে তাকিয়ে ইশারায় ধন্যবাদ জানাল। সত্যি তার নাহিদ জিজু একটা ম্যাজিশিয়ান। এক চুটকিতে সব সমস্যার সমাধান করে ফেলতে পারে। ওই নিশান ব্যাটাকে এবার সে জ্বালিয়ে মারবে। ওই রোবট মানবকে প্রেমিক পুরুষ বানিয়েই ছাড়বে। আশফি বেশ অস্থির হয়ে পায়চারি করছে আর ওটির দিকে তাকাচ্ছে। নাহিদ বন্ধুর অবস্থা বুঝতে পেরে কাঁধে হাত রেখে শান্ত হতে বলল, নুসাইবা দেশে আসার পর ধুমধাম করেই তাদের বিয়ে হয়। এত দিনের অপেক্ষার অবসান ঘটে তাদের। নুসাইবা নিজেও ভালোবাসার মানুষটিকে তীব্রভাবে পাশে চাইছিল, কিন্তু নিজের ক্যারিয়ার ফেলে ছুটে আসা সম্ভব ছিল না। তাই স্টাডি শেষ করেই ছুটে আসে প্রিয় মানুষটির কাছে। আর আজ তাদের জন্য ভীষণ স্পেশাল একটি দিন।
কিছুক্ষণ পরই একজন নার্স এসে আশফির কোলে একটা ফুটফুটে মেয়ে শিশু তুলে দিল। আশফি কাঁপা কাঁপা হাতে মেয়েকে কোলে তুলে নিল। মেয়ের মুখ দেখেই ছেলেটা খুশিতে আত্মহারা হয়ে ওঠে। নাহিদ প্রগাঢ় দৃষ্টিতে এই চমৎকার দৃশ্যটি উপভোগ করল। মুহূর্তেই তার দুচোখে অশ্রু জমা হল। জীবনের এই সুন্দর মুহূর্তটি সে মিস করে গেছে। নাহিদের ভীষণ আফসোস হয় এই সুন্দর মুহূর্তে আরজুর পাশে থাকতে না পারায়। নাভান ভীষণ বাবা ভক্ত। বাবা বাসায় ফিরলেই সে বাবার কোলে উঠে বসে থাকে। আরজু রুমে এসে বাবা ছেলের ভালোবাসা দেখে বিরক্ত হয়। সারাদিন এই ছেলের পেছনে সে খেটে মরে আর বাবা আসলেই কিনা মাকে চিনেই না। নাহিদ আরজুর দিকে আর চোখে তাকিয়ে ছেলের গালে চুমু খেয়ে বলে, তোমার মাম্মি ভীষণ হিংসুটে। এই তুমি কোলে উঠে বসে আছো, তোমার মাম্মি হিংসায় জ্বলে যাচ্ছে। আরজু রেগে তাকালো নাহিদের দিকে। নাহিদ মৃদু হেসে ছেলেকে বিছানায় বসিয়ে দিল। কিন্তু বাচ্চাটি কি আর বসে থাকে? সে বল নিয়ে খেলতে খেলতে চলে গেল রুম থেকে। নাহিদ আরজুর মুখোমুখি দাঁড়িয়ে আরজুকে নিজের কাছে টেনে এনে বলল, আমি তোমাকে অসংখ্যভাবে ভালোবেসেছি, অসংখ্যবার ভালোবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালোবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সব সময়ে। আরজু লাজুক হাসল। নাহিদ প্রিয়তমা স্ত্রীর মুখের সেই তৃপ্তির হাসি দেখে সন্তুষ্ট হল। অনেক আকাঙ্ক্ষার এই ভালোবাসা, অনেক ত্যাগের। নাহিদ প্রিয়তমার অধরে গভীর ভালোবাসা একে দিতে ব্যস্ত হয়ে পড়ল। আর আরজু ভিজল ভালোবাসার এক পশলা বৃষ্টিতে। তার জীবনে ভালোবাসা মিষ্টি রোদ হয়ে এসেছে। সেই মিষ্টি রোদের হাতছানিতে জীবন হয়েছে প্রাণবন্ত। প্রথম দেখায় এলোমেলো হওয়ার আরজুর হৃদয়কে হাজারো রঙে রাঙিয়েছে তার নেতা সাহেব। সমাপ্ত।